প্রাইমেটদের এই যে বিশাল একটা পরিবার, বিজ্ঞানীদের এদেরকে কিভাবে সাজিয়েছেন, চলুন আজ সেই শ্রেণীবিভাগ নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আগের আলোচনায় আমরা তো জেনেছি যে প্রাইমেট আসলে কাদের বলে। তো এবার চলুন গভীরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক বিজ্ঞানীরা ঠিক কোন পদ্ধতি ব্যবহার করে প্রাইমেটদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন। প্রাইমেটদের শ্রেণীবিভাগ করার জন্যে বিজ্ঞানীরা মূলত দুটো পদ্ধতি ব্যবহার করে থাকেন। প্রথমটা, যেটা আপনারা বাম দিকে দেখছেন, সেটা হলো ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। এটা বেশ পুরনো একটা পদ্ধতি এবং এটা মূলত শারীরিক মিলের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু ডান দিকের পদ্ধতিটা, অর্থাৎ ক্ল্যাডিস্টিক্স, অনেক বেশি আধুনিক। এটা কিন্তু শুধু বাইরে থেকে দেখতে কেমন তার উপর নির্ভর করে না, বরং জীবের মধ্যে শেয়ার করা অনন্য বিবর্তনীয় বৈশিষ্ট্যের উপর জোর দেয়। সোজা কথায় বললে, ক্ল্যাডিস্টিক্স আমাদের বিবর্তনের আসল গল্পটা বুঝতে অনেক বেশি সাহায্য করে। ক্ল্যাডিস্টিক্সের এই পদ্ধতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে এর ভাষাটা একটু শিখে নিতে হবে। চলুন কয়েকটা মূল শব্দ বা টার্মস জেনে নেওয়া যাক, যেগুলো আমাদের বিবর্তনের পথটা চিনতে সাহায্য করবে। আমাদের প্রথম টার্মটা হলো প্লেসিওমরফি, মানে আদিম বৈশিষ্ট্য। সহজ কথায় এটা এমন একটা বৈশিষ্ট্য যা পূর্বপুরুষ থেকে বংশধরদের মধ্যে একদম অপরিবর্তিত রয়ে গেছে। যেমন ধরুন, আমাদের হাতে পায়ে যে 5টা করে আঙুল আছে, এটা এই বৈশিষ্ট্যটা প্রাইমেটরা তাদের বহু পুরনো পূর্বপুরুষ, এমনকি প্রাচীন সরীসৃপদের থেকেও পেয়েছে। এরপর আসছে অ্যাপোমরফি বা উদ্ভূত বৈশিষ্ট্য। এটা হলো একটা একেবারে নতুন বৈশিষ্ট্য যা কোনো বংশধর প্রজাতির মধ্যে বিকশিত হয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষের মধ্যে সেটা ছিল না। প্রাইমেটদের ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ হলো তাদের থাবা বা ক্লয়ের বদলে নখের উপস্থিতি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিবর্তনীয় পরিবর্তন। আচ্ছা, এবার আসা যাক সিনাপোমরফিতে। ক্ল্যাডিস্টিক্সের জন্যে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটা। এটা হলো একটা শেয়ার করা উদ্ভূত বৈশিষ্ট্য, মানে এমন একটা নতুন বৈশিষ্ট্য যা একটা কমন পূর্বপুরুষ থেকে তার একাধিক বংশধর পেয়েছে। যেমন 2 পায়ে হাঁটার ক্ষমতা, যা মানুষ আর তার সবচেয়ে কাছের আত্মীয়দের একটা গ্রুপে রাখে। বিজ্ঞানীরা ঠিক এই সিনাপোমরফি ব্যবহার করেই বিবর্তনের শাখা প্রশাখাগুলো চিহ্নিত করেন। অটোপোমরফি হলো একটা একদম ইউনিক, মানে অনন্য উদ্ভূত বৈশিষ্ট্য, যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট গ্রুপের সদস্যদের মধ্যেই পাওয়া যায়। আর এই বৈশিষ্ট্যটাই ওই গ্রুপটাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যেমন অ্যাপসদের যে লেজ নেই, এটা তাদের একটা অটোপোমরফি, যা তাদের অন্যান্য প্রাইমেটদের থেকে পৃথক করে। আর সবশেষে হোমোপ্লাসি। এটা একটু অন্যরকম। এটা এমন একটা বৈশিষ্ট্য যা একাধিক অসম্পর্কিত গ্রুপের স্বাধীনভাবে বিকশিত হয়েছে, মানে তারা হয়তো একই রকম পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়ে একই রকম সমাধান খুঁজে নিয়েছে। যেমন কিছু নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর এপসদের মধ্যে ব্র্যাকিয়েশন বা এক হাত থেকে আরেক হাতে ঝুলে চলার ক্ষমতাটা আলাদা আলাদাভাবে বিকশিত হয়েছে। তো এখন যেহেতু আমরা ক্ল্যাডিস্টিক্সের দরকারি টার্মগুলো জেনে গেছি, চলুন এগুলো ব্যবহার করে প্রাইমেট অর্ডারের প্রথম এবং সবচেয়ে বড় বিভাজনটা দেখি, স্ট্রেপসিরাইন্স আর হ্যাপ্লোরাইন্স। এখানে আমরা প্রাইমেটদের প্রথম বড় বিভাজনটা দেখতে পাচ্ছি। একদিকে আছে স্ট্রেপসিরাইন্স। এরা তাদের আদিম বৈশিষ্ট্যগুলো, যেমন ভেজা নাক বা রাইনেরিয়া, এখনও ধরে রেখেছে এবং ঘ্রাণের উপর অনেক বেশি নির্ভরশীল। আর অন্যদিকে আছে হ্যাপ্লোরাইন্স, যাদের নাক শুকনো আর দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত। এই বিভাজনটা আসলে ঘ্রাণশক্তি থেকে দৃষ্টিশক্তির দিকে সরে আসার একটা বড়সড় বিবর্তনীয় ধাপকে চিহ্নিত করে। এবার চলুন আমাদের ফোকাসটা হ্যাপ্লোরাইন্সদের দিকে নিয়ে যাই। কারণটা খুবই সহজ, আমাদের নিজেদের যাত্রাও কিন্তু এই শাখা থেকেই শুরু হয়েছে। হ্যাপ্লোরাইন্সদের আরও দুটো প্রধান ভাগে ভাগ করা যায়, আর এই বিভাজনের ভিত্তিটা বেশ মজার। সেটা হলো তাদের নাকের গঠন। নিউ ওয়ার্ল্ড মাঙ্কি বা প্ল্যাট্রয়েন্সদের নাকের ছিদ্রগুলো গোলাকার আর সামনের দিকে ফেরানো। অন্যদিকে ওল্ড ওয়ার্ল্ড অ্যানথ্রোপয়েডস বা ক্যাটারাইন্সদের নাকের ছিদ্র ডিম্বাকৃতির আর নিচের দিকে ঘোরানো থাকে। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিদের মধ্যেও আবার দুটো প্রধান ভাগ আছে, যেটা তাদের খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। সার্কোপিথেসিনদের গালে থলির মতো অংশ থাকে, যেখানে তারা খাবার জমিয়ে রাখতে পারে, যেমন বেবুন। আর কোলোবাইনরা হলো স্পেশালিস্ট। এরা মূলত পাতা খায়, আর তাদের পরিপাকতন্ত্র সেভাবেই বেশ জটিল, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোলোবাস। এবার আমরা আলোচনার একটা খুবই ইন্টারেস্টিং অংশে চলে এসেছি। গ্রেট এপসদের বিশাল পরিবারে আমাদের নিজেদের জায়গাটা ঠিক কোথায়। চলুন দেখি আধুনিক বিজ্ঞান কিভাবে এই সম্পর্কগুলোকে একদম নতুনভাবে সাজিয়েছে। আধুনিক শ্রেণীবিভাগ অনুযায়ী এপসদের দুটো পরিবারে ভাগ করা হয়েছে। হাইলোবেটিডি পরিবারে আছে লেসার এপস, মানে গিবন আর সিয়ামাং। আর হোমিনিডি পরিবারে রয়েছে সমস্ত গ্রেট এপস, যার মধ্যে ওরাঙ্গুটান, গরিলা, শিম্পাঞ্জি এবং হ্যাঁ, মানুষও অন্তর্ভুক্ত।
হোমিনিডি পরিবারের ভেতরের বিভাজনটা আরও বেশি ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে সাবফ্যামিলি পর্যায়ে ওরাং ওটানরা আলাদা হয়ে যাচ্ছে, এরপর বাকি আফ্রিকান গ্রেট এপসরা হোমিনি সাবফ্যামিলিতে থাকছে। সেখান থেকে ট্রাইব বা গোত্র পর্যায়ে গরিলাদের ট্রাইব গরিলিনি লাইনটা আলাদা হয়ে যায়, আর সব শেষে মানুষ এবং শিম্পাঞ্জি একই গোত্র অর্থাৎ হোমিনিতে একসাথে থাকছে। এটা তাদের মধ্যেকার অবিশ্বাস্য রকম ঘনিষ্ঠ একটা সম্পর্ক প্রমাণ করে। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার সারমর্মটা তুলে ধরছে। বাম দিকে খেয়াল করুন, পুরনো দৃষ্টিভঙ্গিতে মানুষকে একটা সম্পূর্ণ আলাদা পরিবারে রাখা হতো, যেন তারা এইপসদের থেকে একদমই ভিন্ন। কিন্তু ডান দিকের আধুনিক চিত্রটা দেখুন। জেনেটিক্স আর ক্লাডিস্টিক্স প্রমাণ করে দিয়েছে যে আমরা গ্রেট এপ পরিবারেরই একটা অংশ, আর শিম্পাঞ্জিরাই আমাদের নিকটতম আত্মীয়। জীববিজ্ঞানের চোখে এটা একটা যুগান্তকারী পরিবর্তন। সুতরাং এখন থেকে যখন আমরা হোমিনিন শব্দটা ব্যবহার করব, তখন সেটা বিশেষভাবে হোমিনি গোত্রকেই বোঝাবে। এর মধ্যে কারা পড়ছে? এর মধ্যে আছে আধুনিক মানুষ এবং শিম্পাঞ্জি বংশ থেকে আমাদের লাইনটা আলাদা হয়ে যাওয়ার পর আমাদের সমস্ত বিলুপ্ত দ্বিপদী আত্মীয়রা। পরের আলোচনায় আমরা গ্রেট এপসদের নিয়ে আরও অনেক কিছু জানব। আর আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হলো, মানুষও কিন্তু গ্রেট এপস।